আচ্ছা, যারা পরীক্ষার্থী তাদের একটু সাজেশন দিয়ে দিই, তারা একটু সাজেশনটা মনোযোগ দিয়ে শুনবা, হ্যাঁ। চাইলে লিখে নিতে পারো যে কি কি পড়তে হবে, লাস্ট মোমেন্টে তোমাদের কি কি পড়তে হবে, কি কি রিভিশন দিয়ে যাবে। যেহেতু অঙ্ক পরীক্ষা, মুখস্থ করার তেমন কিছু নাই আমাদের। হালকা পাতলা থিওরি আছে। এখন থিওরির মধ্যে অনেকের প্রশ্ন যে ভাইয়া কোন থিওরি গুলো পড়বো বা থিওরি পড়া লাগবে কিনা। হ্যাঁ, প্রথমত হচ্ছে থিওরি পড়া লাগবে। তো কোন থিওরি গুলো পড়বো, একদম ছোট থিওরি যেগুলো সেগুলো, একদম ছোট ছোট থিওরি যেগুলো। বড় থিওরি তোমার একদমই পড়ার দরকার নেই, তুমি শুধু ছোট ছোট থিওরি পড়বা। ছোট ছোট থিওরি বলতে কি বোঝাচ্ছি, যেমন আমি যদি নাম্বার সিস্টেমের কথা বলি, তাহলে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে কি পড়বা, নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে তুমি পড়বা মূলদ অমূলদ সংখ্যা কাকে বলে, এর পার্থক্য। √3 বা √2 বা √5 √7 অমূলদ সংখ্যা। এটা কিন্তু পরীক্ষায় আসবে কালকে, হ্যাঁ বলে দিলাম, যে √2 √3 √5 √7 অমূলদ সংখ্যা, এটা পরীক্ষায় আসবে। তাহলে এটা একটু সিরিয়াসলি একটু দেখো এটা, ঠিক আছে। আর মূলদ অমূলদ সংখ্যার পার্থক্য, এটা একটু দেখো। সেট থেকে তুমি কি দেখবা, সেট থেকে দেখতে পারো সেটের সংজ্ঞা দেখতে পারো। এবার সেটের যে প্রকারভেদগুলো আছে, ওই প্রকারভেদগুলোর সংজ্ঞা সংজ্ঞা, ঠিক আছে। তো ওই প্রকারভেদগুলোর সংজ্ঞা পরীক্ষায় আসে, তাহলে ওইটা তুমি একটু দেখতে পারো। আচ্ছা, এরপরে আর কি আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে থাকতে পারে তোমার ম্যাট্রিক্স থেকে। ম্যাট্রিক্স কি, হোয়াট ইজ ম্যাট্রিক্স। তারপরে তোমার লগ থেকে আসতে পারে, সূচক ও লগের পার্থক্য, বা লগারিদম কি, এরকম টাইপসের প্রশ্ন। তারপরে প্রশ্ন আসতে পারে পারমুটেশন কম্বিনেশন থেকে, পারমুটেশন কি, কম্বিনেশন কি। তাহলে এই টাইপসের ছোট ছোট প্রশ্ন পরীক্ষায় আসতে পারে কালকে। অর্থাৎ এ নাম্বারে তোমাকে একটা প্রশ্ন দিল, বি নাম্বারে অঙ্ক দিল, হ্যাঁ, এরকম ভাবে তোমার হতে পারে। তো তুমি এই জায়গায় একটু প্রিপারেশন নিয়ে যেও, ঠিক আছে। আচ্ছা, এবার আসি কোন চ্যাপ্টারে কি কি অঙ্ক ইম্পর্টেন্ট তোমাদের জন্য, সেটা একটু বলে নেই। প্রথম থেকে যদি বলতে চাই, যে নাম্বার সিস্টেম চ্যাপ্টার থেকে √2 বা √3 √5 √7 অমূলদ সংখ্যা, এটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসবে এটা। এরপর স্কোয়ার রুটের অঙ্ক, আর A+IB আকারে প্রকাশ, এইটা হচ্ছে 3 স্টার বলতে পারো, ঠিক আছে। স্কোয়ার রুট একটা হচ্ছে স্কোয়ার রুট, স্কোয়ার রুট যেটা আছে ওইটা, ওই যে 7 - 30, 7 - 30 √/-2, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। আর হলো তোমার A+IB আকারে প্রকাশ করো, ওই অঙ্কগুলো, A+IB আকারে প্রকাশ করো, ওই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলো একটু ভালো করে দেখবা। আর একটা কিউব রুট দেখে যাবা। এটা হচ্ছে নাম্বার সিস্টেম থেকে শেষ মুহূর্তের প্রিপারেশন। এরপরে ম্যাট্রিক্স থেকে তুমি কি দেখবা, ম্যাট্রিক্স থেকে দেখবা হচ্ছে র্যাঙ্ক দেখবা। এরপরে ডিটারমিনেটের যে প্রমাণের অঙ্কগুলো আছে, এখান থেকে একটা অঙ্ক থাকবে। বিজনেস অ্যাপ্লিকেশনের লেখা অঙ্ক একটা থাকবে। আর থাকতে পারে তোমার হলো আহ, ওই যে ক্রেমার্স রুলস অথবা ইনভার্স মেথড, এই অঙ্কগুলো থাকতে পারে, ঠিক আছে। আর যদি একটু ডিফারেন্ট টাইপের কোশ্চেন করতে চাই, সেক্ষেত্রে তোমার ফাংশনের যে অঙ্ক শিখিয়েছিলাম মনে আছে, ফাংশনের যে অঙ্ক, এই ফাংশনের অঙ্কটা দিতে পারে একটু ডিফারেন্ট প্রশ্ন করলে। তাহলে এইগুলা হচ্ছে ম্যাট্রিক্স চ্যাপ্টার থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক। এরপরে আসি, ম্যাট্রিক্সের পরে যদি আমি বলতে চাই স্ট্রেট লাইন ইকুয়েশন, আমাদের শীটের বাইরে ইনশাল্লাহ কোনো অঙ্ক আসবে না। স্ট্রেট লাইন ইকুয়েশনের শীটে যা অঙ্ক দেওয়া আছে, এর মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ। এই সূত্রের যে অঙ্কগুলো আছে, লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ, এই সূত্রের যে অঙ্কগুলো আছে, এগুলা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে ওই অঙ্কগুলো তুমি একটু ভালো করে করার ট্রাই করবা, ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন বা লিনিয়ার রিলেশনশিপ। আচ্ছা, এরপরে আমি যদি বলতে চাই আম, তোমার দুইটা, মনে করো দুইটা বিন্দু দেওয়া আছে, সরল রেখার সমীকরণ করতে হবে, এরকম টাইপসের কিছু অঙ্ক দেওয়া আছে। যে দুইটা বিন্দু বা একটা বিন্দু দেওয়া আছে, এখান থেকে সরল রেখার একটা সমীকরণ বানাইতে হবে, এরকম কিছু অঙ্ক দেওয়া আছে। কোয়াড্রেটিক ইকুয়েশনের অঙ্কের মধ্যে তোমার ওই যে কি বলে এগুলো রে, ডিমান্ড সাপ্লাই, ডিমান্ড সাপ্লাইয়ের কিছু অঙ্ক দেওয়া আছে। এই ডিমান্ড সাপ্লাইয়ের অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট। এরপরে যদি বলতে চাই, তাহলে পারমুটেশন কম্বিনেশন যে চ্যাপ্টারটা, পারমুটেশন কম্বিনেশনের অঙ্কের মধ্যে পারমুটেশনের প্রমাণ, কম্বিনেশনের প্রমাণ,
এই দুইটা প্রমাণ সব থেকে বেশি ইম্পর্টেন্ট। পারমুটেশনের প্রমাণও আসতে পারে, কম্বিনেশনের প্রমাণও আসতে পারে, একদম 100%। এই প্রমাণের যে কোনো একটা প্রমাণ পরীক্ষায় চলে আসবে। ঠিক আছে, এই জন্য এই প্রমাণ কোনোভাবেই মিস করা যাবে না। পারমুটেশনের প্রমাণ, কম্বিনেশনের প্রমাণ। আর কি চ্যাপ্টার বাদ দিলাম? প্রোগ্রেশন। আচ্ছা, প্রোগ্রেশন চ্যাপ্টার মধ্যে ওই যে 2+3+3+3+3+3 এরকম অঙ্ক আছে। ঠিক আছে, এই থ্রি অঙ্কটা বেশি প্লাস ইম্পর্টেন্ট। হ্যাঁ, ওই যে 3+3+3+3+3 এরকম টাইপসের একটা অঙ্ক আছে। ও, ঠিক তারপরে আছে, হবে 7 7 8 8। 7 7 8 8, এই অঙ্কগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে। আর যারা সাজেশন পাওনি, আমি কিন্তু এইখানে সাজেশন দিয়েছিলাম। এই যে এই আইডিতে, আমার এই আইডিতে দিয়েছিলাম যে তানভীর স্যার, বাংলায় লেখা তানভীর স্যার, স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ। এইটাতে আমি তোমাদের বিজনেস ম্যাথের, কেউ যদি বলে না যে ভাইয়া বিজনেস ম্যাথের এমন কিছু অঙ্ক দেন যেটা করলে আর কোনো কিছু করা লাগবে না, এইটাই ফাইনাল সাজেশন। মানে এরকম যদি কেউ প্রশ্ন করে যে ভাইয়া বিজনেস ম্যাথের এমন কিছু অঙ্ক দেন, একটু বেশি হোক কিন্তু এমন অঙ্ক দেন যেখান থেকে ইনশাল্লাহ 100% কমন আসবে, এরকম কিছু অঙ্ক দেন। তো সেই অঙ্কগুলো আমার এই আইডিতে দেওয়া আছে, তানভীর স্যার এই আইডিতে। এইটাতে তোমরা ফলো দিয়ে রাখো। বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন আমি এইটাতে পোস্ট করে থাকি। তো এইটাতে একটু ফলো দিয়ে রাখো। ফলো দিলে তুমি যদি নিচের দিকে যাও, নিচের দিকে গেলে দেখবা যে এই যে আজকের ক্লাসটাও এখানে পোস্ট করেছিলাম। নিচের দিকে গেলে দেখবা আহ, কোথায় দেওয়া, এই যে এইখানে, এইখানে অঙ্কগুলা দেওয়া আছে। এইখানে অঙ্কগুলা দেওয়া আছে, এই অঙ্কগুলা খুবই দেখো, একদম প্রথমে আমি √2 অমূলদ সংখ্যা দিয়ে দিছি। √2 ইরাশনাল নাম্বার প্রথমেই দিয়ে দিছি, কারণ এটা পরীক্ষায় আসবে। করতেছি ভিডিও। ঠিক আছে, যার কারণে এইটা একটু ভালো করে পড়বা, এটা পরীক্ষায় আসবে সবার, এটা সবার জন্য ইম্পর্টেন্ট। এটা শুধু যে কালকে যাদের পরীক্ষা তাদের জন্য বিষয়টা না, সবার জন্য ইম্পর্টেন্ট এগুলা। ঠিক আছে, তো এগুলা একটু ভালো করে দেখো। এই যে A+IB আকারে স্যার বলেছি, এখানে তো অনেক ম্যাথ স্যার। এর এই সব অঙ্ক তো করতে হবে না, রিভিশন দিতে হবে। এখন এখন তুমি যদি একটা চ্যাপ্টার থেকে দুইটা অঙ্ক করো বা তিনটা অঙ্ক করো, এটা তো তিনটা অঙ্ক তুমি খাতায় করলা, কিন্তু চোখ তো বুলাইতে হবে। চোখ বুলাইতে হবে না? জি এখন তুমি স্যার। কি এক একটা চ্যাপ্টার থেকে 3 4টা করে অঙ্ক শুধু চোখ বুলাবা? চোখ বুলানো তো সহজ, এটা তো আমি দেখা যাচ্ছে যে অনেকগুলো অঙ্ক দেখে যাইতে পারি। করার জন্য তো সব অঙ্ক না। আমি এইখানে দিছি এই কারণে যে এটা লাস্ট মোমেন্টে তুমি চাইলে চোখ বুলাই যেতে পারো, যে আচ্ছা কি ধরনের অঙ্ক দেখতে হবে আমাকে, এই এই নিয়মের অঙ্কগুলো দেখতে হবে। তাহলে সেই অঙ্কগুলো তুমি চাইলে চোখ বুলাইতে পারো ওইখানে, যে সব করে যেতে হবে আমি এটা বলি নাই। বা যাদের পরীক্ষা পরে আছে, যেমন ন্যাশনালের পরীক্ষা পরে, আবার 7 কলেজের পরীক্ষা পরে আছে, সেকেন্ড ইয়ারের পরীক্ষা, থার্ড ইয়ারের পরীক্ষা, তারা চাইলে এইগুলো দেখাচ্ছে যে এখন থেকে নোট শুরু করে দিতে পারে। যাদের পরীক্ষা এখন নাই, যাদের পরীক্ষা কালকে, তারা তো জাস্ট চোখ বুলায় রিভিশন দিয়ে যাবে। এগুলো সব বই থেকে নেওয়া কিন্তু, হ্যাঁ, এমন না যে ভাইয়া উত্তর কোথায় পাবো। এই উত্তর তোমার খুব কষ্ট করা লাগবে না, তোমার বাসায় যে বই আছে ওই বইয়ের মধ্যেই তুমি অ্যান্সার পাবা। তোমার বাসায় যে বই আছে তুমি ওই বইয়ে অ্যান্সার পাবা। এটার জন্য তোমাকে খুব বেশি আহামরি কষ্ট করতে হবে না, কারণ এগুলো প্রত্যেকটার পাশে, আমি যদি দেখাইতে চাই, প্রত্যেকটার পাশে বোর্ড লেখা আছে, দেখবা যে এই যে পাশে দেখো সব বোর্ড লেখা আছে ছোট ছোট করে। তো এগুলো সব খুঁজে পাবা। ইভেন আমাদের যে পিডিএফ, আমরা যেটা দিয়ে ক্লাস নিতাম তোমাদের, ওইটার মধ্যেও দেওয়া আছে। ও দু একটা অঙ্ক ওইটার মধ্যে পাবা না, আমাদের পিডিএফ এর মধ্যে, ওইটা বই থেকে আমি নিয়ে দিয়েছি। তো যাই হোক, এই আইডিতে যারা অ্যাড নাই বা যারা ফলো দিয়ে রাখো নাই, তারা ফলো দিয়ে রাখো, তাহলে ভবিষ্যতে যা যা আপডেট আসবে তুমি এই আইডি থেকে পেয়ে যাবা। ইমার্জেন্সি যে কোনো আপডেট এই আইডি থেকে তুমি পাবা। ঠিক আছে। তানভীর স্যার, আবার বাংলায় লেখা তানভীর স্যার, মাঝখানে একটা হাইপেন আছে। প্রোফাইল কভার পিকচার দেখলে চিনতে পারবা। সো যাদের ফলো দেওয়া নাই একটু ফলো দিয়ে দাও সবাই। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, তাহলে আচ্ছা সেভেন স্যার, ওই কলেজ। যে হুম, বলো। স্যার যে ম্যাট্রিক্স এর ক্ষেত্রে বলছেন ইম্পর্টেন্ট হচ্ছে র্যাঙ্ক, ডিটারমিনেট মানে যে প্রমাণের, আর হচ্ছে ইনভার্স বা ক্রেমার মেথড, এগুলি তো স্যার। হুম হুম হুম, এগুলো এগুলো আর এগুলো ওই স্যার যে ফাংশন, ট্রান্সপোর্ট তারপরেই ছিল, ফাংশনটা ওগুলি স্যার। ওই না না, ওই যে ইনভার্স ক্রেমারের মধ্যে ওই তোমার ওইটা চলে আসবে। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অনেকে প্রশ্ন করেছো, হ্যাঁ, পরীক্ষা নিয়ে অনেকে প্রশ্ন করেছো, আমি একটু রিপ্লাই গুলো বলে দেই, তারপরে আমি অঙ্ক শুরু করছি। এটা যেমন প্রশ্ন করেছো যে
সাইফুল স্যারের একটা ক্লাস ছিল, ওটা হয়নি কেন? সাইফুল স্যার গ্রুপে পোস্ট করেছিল যে কমিউনিকেশনের এই মাসে অলরেডি 2টা চ্যাপ্টার করিয়ে ফেলেছেন, এই জন্য কমিউনিকেশনের ক্লাস এই মাসে আর নিবেন না, নেক্সট মান্থে কমিউনিকেশন ক্লাস নেবেন, বাকি ক্লাসগুলো যথারীতি চলবে। আচ্ছা, প্রোগ্রেশন নিয়ে একটা কথা বলেছো যে ভাই প্রোগ্রেশনের ক্লাস নিলে খুব হেল্প হতো, ঠিক আছে। শেষ পর্যন্ত থেকে প্রোগ্রেশন আমি একটু দেখাই দিব, লাস্ট পর্যন্ত থাকতে হবে তাহলে, ঠিক আছে। আচ্ছা, ম্যাথমেটিক্স আচ্ছা অফ স্যার, ফিনান্স একটু নিলে কথা ভালো ছিল হইতো স্যার। বলেছো। জি স্যার, ম্যাথমেটিক্স অফ ফিনান্স। ম্যাথমেটিক্স অফ ফিনান্স, ঠিক আছে, আমি এইটাও ম্যাথমেটিক্স অফ ফিনান্সেরও কিছু অঙ্ক তোমাদেরকে দেখাই দিব। মূলত ম্যাথমেটিক্স অফ ফিনান্স থেকে যারা সেকেন্ড ইয়ার আছো তোমাদের প্রশ্ন ওইখান থেকে থাকেই। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভার্স মেথডটা করাইতে চাইছিলাম না, ঠিক আছে। 3টা চ্যাপ্টার তো একসাথে নিতে পারবো না আজকে। তো যাদের পরীক্ষা, যারা যারা পরীক্ষার্থী তাদের যেভাবে বললাম তারা সেভাবে প্রিপারেশন নাও, মানে যাদের আগামীকাল পরীক্ষা। আর যাদের পরে পরীক্ষা তাদের জন্য তারা শেষ পর্যন্ত ক্লাস করবে আজকে, প্রোগ্রেশন আচ্ছা থেকে স্যার, আসবে আমরা কি। তো হ্যাঁ, করছি প্র- স্যার। তো বলো। ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্স এর ক্ষেত্রে তো কিছু মানে বললেন না। ও, ম্যাথমেটিক্স অফ ফাইন্যান্সের ক্ষেত্রে বলি নাই না, আচ্ছা। ম্যাথমেটিক্স অফ না ফাইন্যান্সে স্যার। অ্যানুইটির অঙ্কগুলো পরীক্ষায় আসবে, অ্যানুইটি। অ্যানুইটির যে অ্যানুইটি। সূত্রগুলো আছে, হ্যাঁ, অ্যানুইটির যে সূত্রগুলো আছে আর ডেপ্রিসিয়েশনের যে সূত্রগুলো আছে, এই রিলেটেড প্রশ্ন পরীক্ষায় আসবে, অ্যানুইটি এবং ডেপ্রিসিয়েশন ভালো করে দেখে যাও। আর স্যার ওই যে সময়ের ওগুলি আসবে না, সময় বের করতে বলবে, তারপর ইন্টারেস্ট। অ্যানুইটির অঙ্কের মধ্যেই সময় বের করতে বলে, ইন্টারেস্ট বের করতে বলে, অ্যানুইটির সূত্র দেখতে বলেছি, অ্যানুইটি যেই সূত্রের মধ্যে এ আছে। আচ্ছা, মার্জিন দিবা কিনা জিজ্ঞেস করেছো, মার্জিন দিলেও হয় না দিলেও হয়, না দেওয়া হয় ভালো, বিজনেস ম্যাথে মার্জিন ইম্পর্টেন্ট না। ইমতিয়াজ জিজ্ঞেস করছে সাজেশন কোথায় পাবো, ভাইয়া এই যে বলে দিয়েছি এই পেজের মধ্যে সাজেশন দেওয়া আছে, এই পেজটা সার্চ দাও, দিয়ে লাইক দিয়ে ফলো দিয়ে রাখো। আচ্ছা, লগের কি কি ইম্পর্টেন্ট জিজ্ঞেস করেছো। লগের আসলে বলার মতো কোনো ভাষা নাই আমার। লগের মানে কোন অঙ্ক ইম্পর্টেন্ট, কোনটা আসবে কোনটা আসবে না, এটা বলা খুবই টাফ। তবে আহ, কিছু অঙ্ক বারবার আসে, আমরা শিটে যেগুলো করাইছি, হ্যাঁ, পরীক্ষায় আসলে ওইগুলা থেকে দেখা যাচ্ছে হুবহু চলে আসবে, ঠিক আছে, ইনশাল্লাহ তুমি শিটটা কমপ্লিট করে যাও লগের। আচ্ছা, এই ছিল মোটামুটি কমেন্টস, এখন আমরা চলো অঙ্কের মধ্যে চলে যাই। কয়েকটা রিকোয়ারমেন্ট আছে অঙ্কের, একটা হচ্ছে যে গত ক্লাসের যে ম্যাট্রিক্স করেছিলাম ইনভার্স মেথডটা করাই দিতে বলেছো, আমি চেষ্টা করবো ইনভার্স মেথডটা করাই দিতে। আর এরপরে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশন, তারপরে ম্যাথমেটিক্স অফ ফিনান্স বলেছো, আমি সবগুলো একটু একটু করে টাস্ক করতেছি, তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, ঠিক আছে। তো প্রথমে পারমুটেশন অ্যান্ড কম্বিনেশনটা আমি একটু দেখাই দিই, পারমুটেশন আর কম্বিনেশনের অঙ্ক চিনবা কি করে। রেগুলার ক্লাস হইলে দেখা যাচ্ছে এটার উপরে প্রায় 6 থেকে 7টা ক্লাস নেই আমি, বা 8টা ক্লাস নেই, কিন্তু এখন তো 6-7টা ক্লাস নেওয়া সম্ভব না, তাহলে এখন একটা অল্প শর্ট ক্লাসের মধ্যেই তোমাকে অনেক কিছু বুঝাই দিতে হবে, অনেক কিছু শিখাই দিতে হবে, ঠিক আছে। তো আমি প্রমাণের অঙ্কটা আগে করাবো, কারণ এই প্রমাণের অঙ্ক পরীক্ষায় আসে, ঠিক আছে। ইয়াসমিন নূর বলেছো যে ভাইয়া ওটা সলিউশন দেন, কারণ অনেকগুলো অঙ্ক আছে, এগুলো সলিউশন বের করতে অনেক সময় লাগবে। তুমি আমাদের অনলি পিডিএফ গুলো দেখে যাও, অনলি আমাদের যে পিডিএফ আছে, তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তোমার কাছে নিশ্চয়ই পিডিএফ থাকবে, শুধু আমাদের পিডিএফ গুলো যেগুলো সলিউশন সহ দেওয়া আছে ওই পিডিএফ গুলো দেখে যাও, ঠিক আছে, ওই পিডিএফ। আর অবশ্যই অবশ্যই লাস্ট 5 ইয়ার্স এর বোর্ড কোশ্চেনের অ্যান্সার বই থেকে দেখে যাবা, লাস্ট 5 ইয়ার্স এর বোর্ড কোশ্চেনের অ্যান্সার, এটা মারাত্মক ইম্পর্টেন্ট। লাস্ট 5 ইয়ার্স এর বোর্ড কোশ্চেনের অ্যান্সার দেখে যাবা, তোমার কাছে বই না থাকলে কারো কাছ থেকে ধার করে হইলেও দেখে যাও, ঠিক আছে। ইমেল বলছে এনইউ এর জন্য ম্যাথমেটিক্স অফ ফিনান্স ইম্পর্টেন্ট কিটা, হ্যাঁ ইম্পর্টেন্ট। তো চলো আমরা একটু শিখে ফেলি, তো আমাদের চ্যাপ্টার নাম হচ্ছে পারমুটেশন কম্বিনেশন। তো আমরা চিনবো কি করে যে এইটা পারমুটেশনের অঙ্ক নাকি এটা কম্বিনেশনের অঙ্ক। মনে মনে রাখবা, যদি ওয়ার্ড রিলেটেড কোনো অঙ্ক আসে, ওয়ার্ড রিলেটেড বলতে যে তোমাকে একটা ওয়ার্ড দিয়ে দিল, বললো যে ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি ওয়ার্ডটা কত রকম ভাবে লেখা যায়, ইউনিভার্সিটি ওয়ার্ডটা কত রকম ভাবে লেখা যায়, যদি তোমাকে এইরকম ভাবে বলে তাহলে বুঝবা এটা পারমুটেশনের ওয়ার্ড থাকলে পারমুটেশন। আর কম্বিনেশনের অঙ্ক চিনবো কিভাবে, তোমাকে বললো যে একটা কমিটি গঠন করতে হবে বা একটা ক্রিকেট টিম গঠন করতে হবে বা একটা দল গঠন করতে হবে, যদি এরকম কমিটি দল টিম এরকম রিলেটেড প্রশ্ন থাকে,
তাহলে বুঝবো এটা কম্বিনেশনের অঙ্ক। তাহলে আমরা একটা দুটা সলভ করলে ক্লিয়ার হয়ে যাব। একটা দুটো সলভ করলে যেমন ধরো এই প্রবলেম 6-এ বলছে হাউ মেনি ওয়েজ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড ঢাকা বি অ্যারেঞ্জ। ঢাকা ওয়ার্ডটা কত রকম ভাবে সাজিয়ে লেখা যায়। আমরা অনেক সময় উল্টা পাল্টা করে সাজিয়ে লিখি না, যেমন ডি আগে না লিখি, আগে যদি আমি এইচ লিখি বা আগে যদি আমি এ দিয়ে শুরু করি, তাহলে ঢাকা ওয়ার্ডটা কত রকম ভাবে সাজিয়ে লেখা যায়। তাহলে এখানে লেটার আছে কয়টা, পাঁচটা, তাহলে আমরা লিখলাম টোটাল লেটার হচ্ছে পাঁচটা। এর মধ্যে এটা আবার ডাবল আছে, এ আবার দুইবার আছে, তাহলে আমরা লিখতে পারি ইন হুইচ টু এস। টু এস মানে হচ্ছে এ দুইবার আছে, এই জন্য লিখেছি টু এস। তাহলে আমরা লিখবো যে টোটাল অ্যারেঞ্জমেন্ট সমান সমান উপরে লিখবো 5 ফ্যাক্টোরিয়াল আর নিচে লিখবো 2 ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হবে যখন আমরা টোটাল কত ভাবে সাজিয়ে লেখা যায় সেটা যখন বের করতে যাব, তখন কিন্তু এই ফ্যাক্টোরিয়াল চিহ্নটা আমাদেরকে দিতে হবে। তাহলে টোটাল লেটার পাঁচটা, উপরে লিখবো 5 ফ্যাক্টোরিয়াল। আর একটা সংখ্যা ডাবল আছে এই জন্য নিচে 2 ফ্যাক্টোরিয়াল। এখন যদি ডাবল না থাকতো তাহলে শুধু 5 ফ্যাক্টোরিয়াল লিখতাম। তাহলে এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটরে করতে হবে। ক্যালকুলেটরে কিন্তু এই ফ্যাক্টোরিয়াল চিহ্ন আছে, তুমি প্রথমে 5 দিবা, 5 দেওয়ার পরে শিফট, এরপরে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, তারপর সমান সমান দিলে মান চলে আসবে। তাহলে ভাগ করলে আসে 60 ওয়েজ। তাহলে এটা কিসের অঙ্ক, পারমুটেশনের অঙ্ক। এটা পারমুটেশন। এই যে 7 নম্বর অঙ্কটা আমাদের বলেছে যে এই যে কলকাতা, কলকাতা ওয়ার্ডটা করতে হবে আর আমেরিকা ওয়ার্ডটা করতে হবে। বলতেছে যে প্রুভ দ্যাট, প্রমাণ করো, দ্য লেটার অফ দ্য ওয়ার্ড কলকাতা ক্যান বি অ্যারেঞ্জড ইন টু টাইমস, ইন টু টাইমস অ্যাজ মেনি অ্যাজ দ্য লেটার অফ দ্য ওয়ার্ড আমেরিকা। এটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, ন্যাশনালে অনেকবার আসছে পরীক্ষায়। তো এইটা একটু তোমরা সিরিয়াসলি কইরো, হ্যাঁ। যে বলতেছে কলকাতা ওয়ার্ডটা কত রকম ভাবে সাজিয়ে লেখা যায় যেটা আমেরিকার সাজিয়ে লেখার দ্বিগুণ হবে, মানে আমেরিকার থেকে কলকাতা দ্বিগুণ হবে, এটা বোঝাচ্ছে। মনে করো আমেরিকা সাজাইলাম, আমেরিকার উত্তর আসলো 250, তাহলে কলকাতা হবে 250-এর ডাবল মানে 500 হবে। এটা প্রমাণ করতে হবে যেটা হয় কিনা। তো আমরা কি করব, প্রথমে কলকাতাটা সাজাবো, লিখবো যে হেয়ার দ্য ওয়ার্ড কলকাতা। লেটার আছে 8টা, ডাবল আছে কয়টা, সি দুইটা আছে, টি দুইটা আছে, আবার এ দুইটা আছে। তার মানে টু সিজ, টু এজ, টু টিজ, যেটা যেটা ডাবল ডাবল থাকবে সেটা লিখতে হবে। এরপরে লিখতে হবে টোটাল অ্যারেঞ্জমেন্ট, টোটাল অ্যারেঞ্জমেন্ট বলা আছে। তাহলে আমাদের লেটার কয়টা, 8টা না, তাহলে উপরে লিখবো 8 ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি করব, ওই যে 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, যেহেতু তিনটা আছে ডাবল আছে, ক্যালকুলেশন করলে 5040 হয়। এটা হচ্ছে কলকাতা। আচ্ছা, তোমরা এই এই অঙ্ক একটু বুঝতেছো কিনা একটু কমেন্টস করো তো। আমি একটু কমেন্টস পড়ে আসি যে বুঝতেছো কিনা, একটু বুঝতেছো কিনা কমেন্টস করে ফেলি তো সবাই। বুঝতে পারছো কিনা একটু কমেন্টস করি সবাই। ওকে ওকে, সবাই কমেন্টস করেছো বোঝা যায়, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা তাহলে কন্টিনিউ করি। তাহলে আমরা কলকাতা, এবার আমেরিকা দেখবো, দ্য ওয়ার্ড আমেরিকা। তাহলে আমেরিকায় আছে দেখো 7টা লেটার, এর মধ্যে এ আছে দুইটা, এ ডাবল আছে, তাহলে ইন হুইচ টু এস লিখবো। তাহলে উপরে 7 ফ্যাক্টোরিয়াল আর একটা সংখ্যা ডাবল আছে দেখে নিচে 2 ফ্যাক্টোরিয়াল, ভাগ করে দাও 2520। তাহলে দেখো কলকাতা হয়েছিল 5040, কলকাতা ছিল 5040, আর আমেরিকা হচ্ছে 2520, তাহলে ডাবল হয়েছে না, তার মানে প্রুফ লিখে দিবা। তাহলে এইটা কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে। আচ্ছা, থ্রি সিক্স থাকলে তখন কি হবে, থ্রি সিক্স থাকলে তুমি 3 ফ্যাক্টোরিয়াল দিবা। একই সংখ্যা যদি তিনটা থাকে তাহলে তুমি তখন 3 ফ্যাক্টোরিয়াল দিবা, ঠিক আছে। থাকতে পারে এরকম অঙ্ক থাকতে পারে, একই সংখ্যা, একই লেটার তিনটা থাকতে পারে, সো তখন তুমি 3 ফ্যাক্টোরিয়াল দিবা। ওকে,
এরপরে ইম্পর্টেন্ট কি আছে আমরা একটু দেখি। এই যে একটা প্রমাণের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রবলেম 8। এখানে প্রমাণ করতে বলে না, এখানে বলেছে NP4 সমান সমান 12 × NP3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এন। এখানে এন এর মান বের করতে হবে তোমাকে, তোমাকে বের করতে হবে এন এর মান। সুমায়া বলছে যে বইয়ে হার্ড করে দেওয়া অনেক, বইয়ে তো একটু হার্ড করে দেওয়া থাকবেই, স্বাভাবিক। আচ্ছা, ওমর ফারুক বলছে পিডিএফ দেওয়া হয়েছে কিনা। ওমর একটু আগে বলে দিয়েছি যে কোথায় দেওয়া আছে, ওখান থেকে একটু নিয়ে নাও, ওই যে তানভীর স্যার আইডিতে। এরপরে হচ্ছে যে মুশফিকুর রহমান বলছে ফিনান্স সাজেশন, ভাইয়া সব সাবজেক্টের সাজেশন আমাদের বিবিএশন কোচিং পেজে একটু নিচের দিকে যাইতে হবে, দেওয়া আছে। ঠিক আছে। সালমা জিজ্ঞেস করেছে কোন ইয়ারের ক্লাস, যাদের বিজনেস ম্যাথ আছে তাদের ক্লাস এটা, হ্যাঁ, সবাই করতে পারবে। আচ্ছা, ফেরদৌস বলছে যে ভাইয়া কালকে ম্যাথের রিটেক এক্সাম, তিনটা ম্যাথ কোন তিনটা করলে পারে, থিওরি অফ সেট করে যাও, ম্যাট্রিক্স করে যাও, এই দুইটা, আর হচ্ছে নাম্বার সিস্টেম করো, ছোট চ্যাপ্টার তিনটা। তবে এখন স্ট্রেট লাইন যদি পারো তাইলে করলে বেটার হবে, কারণ ওখান থেকেও একটা অঙ্ক আসবে। এই চারটা চ্যাপ্টার ভালো করে দেখে যাও, যেহেতু তোমার 5 মার্কস দরকার। ঠিক আছে। আর লগ যদি তোমার পছন্দ থাকে লগ দেখো। আচ্ছা, এরপরে আসি আমরা। তাহলে গিভেন দ্যাট দিয়ে আমাদের যা দেওয়া আছে আমরা সেটা উঠাইলাম আগে, এটা কিন্তু প্রমাণ করতে হবে। তো প্রমাণের একটা নিয়ম আছে, দেখো। এই যে এখানে আছে না NP4, নর্মালি এটার সূত্র হচ্ছে NPR। তো NPR এটা ভাঙলে কি পাওয়া যায় জানো, উপরে এন আছে না, তাহলে উপরে লিখতে হয় এন ফ্যাক্টোরিয়াল। ভালো করে বুঝে নাও, উপরে এন আছে এই জন্য লিখতে হয় এন ফ্যাক্টোরিয়াল। আর নিচে কি করতে হয় জানো, আগে উপরের এনটা লিখে নিতে হয়, লেখার পর একটা মাইনাস দিয়ে নিচে আর আছে আরটা লিখতে হয়, এরপরে ব্র্যাকেট দিয়ে একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিতে হয়, এটা হচ্ছে সূত্র। তাহলে সূত্রটা কি ছিল, উপরে এন আছে এই জন্য এন ফ্যাক্টোরিয়াল, আর নিচে আর আছে আরটা লিখবো না, আগে কি লিখবো এন, এন তারপরে মাইনাস আর এরপরে ফ্যাক্টোরিয়াল। তাহলে উপরে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এখন মনে করো আমার অঙ্কে NPR না দিয়ে আসলো NP7, তাহলে আমি কি লিখবো, উপরে লিখবো এন ফ্যাক্টোরিয়াল আর নিচে কি লিখবো n-7 ব্র্যাকেট দিয়ে ফ্যাক্টোরিয়াল। তাহলে এইভাবে, এখন মনে করো উপরে এন আসলো না, উপরে আসলো 3p, এখানে আসলো আর, তাহলে তুমি কি করবা, উপরে 3 ফ্যাক্টোরিয়াল লিখবা। তো যেভাবে আসুক অঙ্কে আমাকে সেইভাবে ক্যালকুলেশন করতে হবে, জাস্ট সূত্রটা মুখস্থ রাখলেই হবে। ঠিক আছে। তো আমরা এখানে দেখো একটা সূত্র করে ফেলেছি, NP4 এর সূত্র, উপরে এন ফ্যাক্টোরিয়াল নিচে n-4 ফ্যাক্টোরিয়াল, তারপর এখানে 12 গুণ আকারে আছে, তো 12টা রেখে দিলাম। 12টা রেখে দিলে কি থাকে NP3, তাহলে উপরে এন ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে n-3 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই লাইনটা নিশ্চয় আমরা বুঝেছি। পরের লাইনে যদি যাই আমরা, এই এন ফ্যাক্টোরিয়ালকে ভেঙেছি, এন ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র আছে দেখো, এই এন ফ্যাক্টোরিয়ালের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে n × n-1 ফ্যাক্টোরিয়াল, এটা একটু মুখস্থ করে ফেলবা। এন ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে n × n-1 ফ্যাক্টোরিয়াল। আবার এই সূত্রটা আবার বড়ও করা যায়, যেমন n × n-1, এরপর আমি চাইলে n-2 ফ্যাক্টোরিয়াল দিতে পারি। আবার যদি মনে করো যে ভাইয়া আমি কি আরো বাড়াইতে পারবো, হ্যাঁ তুমি চাইলে আরো বাড়াইতে পারো, কেউ যদি চায় তাহলে n × n-1, এরপরে n-2, এরপর যদি মনে করে n-3 দিব, দিতে পারে। এরপরে কেউ যদি মনে করে ভাইয়া n-4 দিব, দিতে পারে, যতদূর ইচ্ছা নিয়ে যাবা, লাস্টে শুধু ফ্যাক্টোরিয়াল দিবা। n-4 এর পর n-5 দাও, 6 দাও, 7 দাও, 8 দাও, 9 দাও, তোমার যতদূর ইচ্ছা নিয়ে যেতে পারবা, শুধুমাত্র লাস্টে কি দিবা, একটা ফ্যাক্টোরিয়াল চিহ্ন দিবা, তাহলেই হবে। তো এন ফ্যাক্টোরিয়ালের সূত্র কোন পর্যন্ত নিব, 5 পর্যন্ত না 4 না 3 না 8, কোন পর্যন্ত নেবে এটা ডিপেন্ড করে অঙ্কের উপরে, অঙ্কের উপরে ডিপেন্ড করে আমাকে দিতে হবে। কিভাবে দেখো, আমি এখানে এন ফ্যাক্টোরিয়াল n × n-1 দিছি, 2 দিছি, 3 দিছি, 4 পর্যন্ত নিয়ে গেছি, কেন, কারণ নিচে 4 আছে, কারণ নিচে n-4 আছে, এই জন্য 4 পর্যন্ত নিয়ে গেছি। এপাশে 12 রেখে দিছি, উপরে ভাঙছি, n × n-1 2 3, 3 পর্যন্ত নিছি, কেন, কারণ নিচে 3 পর্যন্ত আছে। তো এটা করার কারণ কি, আমি কাটাকাটি করতে পারি, এইটার উপরেরটা কাটাকাটি করা যায়, এখানে n-4 কাটাকাটি করা যায়। তাহলে কাটাকাটি করলে নিচে কি থাকে, 1 থাকে, নিচে কিছু থাকে না, 1 থাকে, আর উপরে n × n-3 পর্যন্ত থাকে, এখানে n-2 পর্যন্ত থাকে। এবার আমরা চাইলে আড়াআড়ি গুণ করে দিতে পারি, আমরা চাইলে আড়াআড়ি গুণ করে দিতে পারি, আড়াআড়ি গুণ করতে পারি। এই লাইনটা না কইরা আমি যদি এরকম করি,
দেখো এই পাশে একটা n × n−1 আছে, এই পাশেও n × n−1 আছে, এই পাশে n−2 আছে, এই পাশে n−2 আছে। সবগুলো বাদ দিয়ে দাও। তো বাদ দিয়ে দিলে এই পাশে কি থাকে, শুধু n−3 থাকে। আর এই পাশে শুধু 12 থাকে, আর কিছু থাকে না। তাহলে আমরা এই লাইন করতে পারি, n−3 আর এই পাশে 12। থ্রিটাকে এই পাশে +3 করে দাও, তাহলে n এর মান 15। তাহলে দেখো তো এইটা বুঝতে পেরেছো কিনা, একটু ফটাফট কমেন্টস করে জানাও তো, এই যে এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কিনা, প্রমাণের অঙ্কটা। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক ছিল, খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এন এর মান বের করতে হবে, দেখো তো বুঝতে পেরেছো কিনা। কমেন্টস করি সবাই, ফটাফট কমেন্টস করে ফেলি। ওকে, সবাই বুঝতে পেরেছো। সুমাইয়া বলেছে আরেকবার বুঝিয়ে দিন। সুমা আরেকটা অঙ্কে যাব, সেম অঙ্ক, তখন আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাকে, ঠিক আছে? এই অঙ্কটা, এটা কিন্তু কম্বিনেশনের অঙ্ক। এখানে কিন্তু কোনো ওয়ার্ডের কথা বলা নেই, এখানে কিন্তু কোনো ওয়ার্ড নাই। এটা হচ্ছে কম্বিনেশনের অঙ্ক। কিভাবে বুঝলাম দেখো, ইন হাউ ওয়েজ ক্যান এ এক্সামিন চুজ 5 আউট অফ 8 কোশ্চেন। একজন পরীক্ষার্থী 8টা প্রশ্ন থেকে কিভাবে 5টা প্রশ্ন সিলেক্ট করবে। একজন পরীক্ষার্থী 8টা প্রশ্ন থেকে কিভাবে 5টা প্রশ্ন সে সিলেক্ট করবে, তার অনেক অপশন আছে। সে মনে করো যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 8টা থেকে প্রথম 5টা চাইলে অ্যান্সার করতে পারে। সে চাইলে শেষের 5টা অ্যান্সার করতে পারে। চাইলে মনে করো যে 1, 3, 5, 7, 8 অ্যান্সার করতে পারে। তো তার যেই 5টা ভালো লাগবে সে সেই 5টা অ্যান্সার করতে পারে, কিন্তু কত ভাবে করা সম্ভব, এইটা হচ্ছে প্রশ্ন। কত ভাবে করা সম্ভব, এইটা হলো প্রশ্ন। আচ্ছা, এখন কত ভাবে করা সম্ভব আমরা সূত্রের মাধ্যমে দেখব কত ভাবে করা সম্ভব। এরপরে বলেছে an examination paper which is divided into two groups consisting 4 question respectively। বলছে যে পরীক্ষার প্রশ্নপত্র দুইটা ভাগে বিভক্ত, এ পার্ট আর বি পার্ট। এ পার্টে মনে করো 4টা প্রশ্ন, আর বি পার্টে 4টা প্রশ্ন, টোটাল 8টা প্রশ্ন। আবারও বলছি, এ পার্টে 4টা, বি পার্টে 4টা, টোটাল প্রশ্ন হচ্ছে 8টা। 8টা থেকে আমাকে 5টা অ্যান্সার করতে হবে। এরপর বলছে 3 কোশ্চেন্স মাস্ট বি অ্যান্সার্ড ফ্রম এনি গ্রুপ। যে কোনো একটা গ্রুপ থেকে কমপক্ষে 3টা অ্যান্সার করতে হবে। এমন না যে ভাইয়া আমি একটা গ্রুপ থেকে 4টা প্রশ্ন 4টাই অ্যান্সার করব, আর একটা গ্রুপ থেকে একটা করব 5টা, না। যে কোনো একটা গ্রুপ থেকে 3টা অ্যান্সার করতে পারবা, মাস্ট বি অ্যান্সার্ড। 3টা অ্যান্সার করতে পারবা যে কোনো একটা গ্রুপ থেকে। এরপরে বলেছি না, হাউ মেনি ওয়েজ ক্যান অ্যান এক্সামিন সিলেক্ট দ্য কোশ্চেন, কিভাবে তুমি সিলেক্ট করবা এটা জানতে চাইছে। তাহলে আমরা যে কাজটা করব, দ্য কোশ্চেন মে বি অ্যান্সার্ড বাই ফলোইং ওয়ে। এটা হচ্ছে গ্রুপ এ 4টা প্রশ্ন আছে, এটা গ্রুপ বি 4টা প্রশ্ন আছে, টোটাল হচ্ছে 8টা প্রশ্ন। তাহলে গ্রুপ এ থেকে আমি যদি 3টা অ্যান্সার করি, তাহলে গ্রুপ বি থেকে কয়টা করব, 2টা। আবার বলছি, আমি যদি গ্রুপ এ তে 3টা অ্যান্সার করি, তাহলে গ্রুপ বি তে কয়টা করব, 3টা, তাহলে 5টা হলো না। আবার আমি যদি গ্রুপ এ তে 2টা অ্যান্সার করি, তাহলে গ্রুপ বি থেকে 3টা করতে হবে। তার মানে এই দুই রকমের বাইরে তুমি যাইতে পারছো না। এখন তুমি যদি বলো ভাইয়া আমি গ্রুপ এ থেকে 4টা অ্যান্সার করব আর এখানে একটা অ্যান্সার করব, তাহলে তো 5টা হয়ে যায়, কিন্তু না, একটা থেকে 4টা অ্যান্সার করা যাবে না, সর্বোচ্চ 3টা করতে হবে। আচ্ছা, তাহলে কম্বিনেশনের অঙ্ক কিভাবে সাজিয়ে লিখতে হয় সেটা একটু শিখে নাও।
ক্যালকুলেশন কিভাবে করতে হবে? যখন তুমি ক্যালকুলেশন করবা, মনে রাখবা যে এইখানে যে আমি দুইটা ধাপে, মানে দুইটা দুইটা পদ্ধতিতে আমি উত্তর বের করার চেষ্টা করলাম, যে দুইটা পদ্ধতিতে করা যায়। আমি প্রথমে প্রথম পদ্ধতিতে আসি। গ্রুপ এ তে 4টা প্রশ্ন ছিল, আমি নিয়েছি কয়টা? 3টা। আবার বলছি, গ্রুপ এ তে প্রশ্ন ছিল 4টা, আমি নিয়েছি কয়টা? 3টা। তাহলে আমি এখানে লিখতে পারি 4C3। 4 মানে কি? গ্রুপ এ তে 4টা প্রশ্ন ছিল, আমি অ্যান্সার করেছি কয়টা? 3টা, এই জন্য 4C3। সি কেন? আগে তো পি ছিল। সি মানে কম্বিনেশন, পি মানে পারমুটেশন। তাহলে কম্বিনেশনের অঙ্ক এটা, এই জন্য 4C3। আর গ্রুপ বি তে ছিল 4টা প্রশ্ন, এখান থেকে অ্যান্সার করেছি 2টা প্রশ্ন, তাহলে 4C2। মাঝখানে গুণ চিহ্ন। আবার যখন পরের ধাপে আসবে, এখানে গ্রুপ এ তে অ্যান্সার করেছি কয়টা? 2টা, 4টা থেকে 2টা, তাহলে 4C2। আর এখানে গ্রুপ বি তে 3টা অ্যান্সার করেছি, 4টা থেকে 3টা, তাহলে 4C3। মাঝখানে গুণ চিহ্ন। এবং দুইটা ক্যালকুলেশনের মাঝে দেখো যোগ চিহ্ন দিছি। এটা ক্যালকুলেশন করলে ক্যালকুলেটারে করতে হবে। 4C3, প্রথমে 4, তারপরে শিফট, তারপরে দেখবে একটা বাটন আছে এনসিআর নামে একটা বাটন আছে ক্যালকুলেটারে, সাইন্টিফিক ক্যালকুলেটারে এনসিআর। প্রথমে 4, তারপরে শিফট, তারপরে ওই এনসিআর বাটন, তারপরে 3, তারপরে সমান সমান চাপলে মান চলে আসবে। তো ক্যালকুলেটারে মনে হয় ভাগের মধ্যে আছে হয়তো বা এনসিআর বাটনটা, ক্যালকুলেটার সাইন্টিফিকে। প্রথমে 4, তারপরে শিফট, তারপরে এনসিআর, তারপরে 3, তারপরে সমান সমান। ক্যালকুলেশন করলে 48। এই যে এনপিআর এর এই অঙ্কটা পরীক্ষায় আসবে একদম। মনে করো যে কয়টা স্টার দিব? 5টা দিয়ে দিলাম। পরীক্ষায় আসবে এই অঙ্কটা। 16। আগেরটা বুঝেছো কিনা একটু কমেন্টস করে জানাও তো। আগেরটা বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্টস করি। তিশা জিজ্ঞেস করেছে, স্যার ক্লাসে রেকর্ড থাকবে কিনা? রেকর্ড পাবা, হ্যাঁ। আচ্ছা দেখো, আমরা 16 নাম্বারটা একটু শিখে ফেলি, পরীক্ষায় আসবে, এটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। ওকে। আচ্ছা, ফাহিম বলতেছে এই 16 নাম্বারে প্রবলেম হয়েছিল কয়েক ঘন্টা ধরে, তাই নাকি? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বলেছে ভাইয়া পিডিএফ দেখলে পারি, কিন্তু বইয়ের ম্যাথ করতে গেলে পারি না। আসলে হয় কি, বইয়ে তো এক একটা অঙ্ক এক এক নিয়মে করে। তো আমরা পিডিএফ এ কি করি, আমরা একটা নিয়ম ফলো করে অঙ্ক করি। আর বইয়ে দেখা যাচ্ছে তারা তো বই লিখেছে, তো তাদের তো একটু পাণ্ডিত্য প্রকাশ করতে হবে না, তো তারা বিভিন্ন নিয়মে এক একটা অঙ্ক বিভিন্ন নিয়মে করে। তখন তোমার মাথার উপর দিয়ে যায় যে মাত্র একটা অঙ্ক শিখলাম এই নিয়মে, এইটা আবার এরকম কেন? তো এই জায়গাটায় প্রবলেম হয়। রাফিউর পিডিএফ দেই নেই, কিন্তু ছবি দিয়েছি তো ম্যারাথন ক্লাসের সবগুলো। আচ্ছা, তিশা বলেছে পারমুটেশন কম্বিনেশনের ফর্মুলা কিভাবে বুঝবো কখন কোন ফর্মুলা ইউজ করব?
পারমুটেশন কম্বিনেশনের ফর্মুলাগুলো এই পিডিএফ এ দেওয়া আছে, আমি একটু পরে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, আসি। লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে প্রমাণ করতে বলেছে। আমরা লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রমাণ করব, কিন্তু দেখছি রাইট হ্যান্ড সাইডটা একটু বড় না, তো আমরা একটু বড়টা দিয়ে শুরু করছি। আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে আগে শুরু করছি। রাইট হ্যান্ড সাইড দিয়ে শুরু করে আমরা লেফট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। তো রাইট হ্যান্ড সাইডটা উঠালাম। উঠানোর পরে আমরা কি করেছি, পরের লাইনে দেখো। এখানে আমরা যেমন আগে শিখেছিলাম এন পি আর, এইখানে মনে করো যে এন না দিয়ে কি দিয়েছে, n-1, n-1 pr। তো সমস্যা নাই, উপরে যেটা থাকবে আমি উপরে লিখে ফ্যাক্টরিয়াল করে দিব। n-1 আছে, তাহলে n-1 ফ্যাক্টরিয়াল। আর নিচে কি লিখবো, আগে n-1টা লেখার পরে তারপরে নিচে আর আছে, সাথে আর n-1 মাইনাস আর ফ্যাক্টরিয়াল। এরপর এখানে আর গুণ আকারে আছে, আরটাকে আমরা রেখে দিলাম। তাহলে বাকি কি থাকলো, n-1, আর নিচে আছে r-1। তাহলে উপরে n-1 ফ্যাক্টরিয়াল, আর নিচে n-1 লেখার পরে তারপরে এই মাইনাস r-1 লিখতে হবে। তাই আর মাইনাস এটা প্লাস হয়ে যাবে, কারণ এই যে আগে মাইনাস থাকার কারণে এটা প্লাস হয়ে যাবে। তাহলে সূত্র যেটা ছিল ওইটাই, কোনো পার্থক্য নাই। তাহলে এই পাশে যা ছিল তাই। এই পাশে আমরা কি করেছি দেখো, এই -1 আর +1 কাটাকাটি করলে n-r থাকে। আচ্ছা, এবার এই পাশে কি করেছি দেখো, এইটার একটা সূত্র করেছি, n-r ফ্যাক্টরিয়াল। আচ্ছা, n ফ্যাক্টরিয়ালের সূত্র কি জানি, n × n-1 ফ্যাক্টরিয়াল, তাই না? আচ্ছা, যদি n-1 এর ফ্যাক্টোরিয়ালের কোনো সূত্র করতে হয় একই, আগে n-1 লিখে নিবা। n-1 লিখে নেওয়ার পরে এরপরে n-1 - 1 ফ্যাক্টোরিয়াল। যে কোনো কিছু সূত্র বড় করা যায়। n-1 ফ্যাক্টোরিয়ালের সূত্র হচ্ছে আগে n-1 লিখবা, যেমন n ফ্যাক্টোরিয়ালের সূত্র কি, আগে n লিখবো তারপরে n-1, আগে n তারপরে n-1। আর এখানে আগে n-1 তারপরে n-1 - 1। তো এখানে আমরা n-r ফ্যাক্টোরিয়ালের সূত্র কি লিখেছি, n-r আগে লিখে নিতে হবে, তারপরে n-r এর সাথে একটা লাস্টে -1। আর আমরা সূত্রটা কেন করলাম, কারণ এই পাশের মানটা এই পাশের মানটা সেম না। তো আমরা চাইলে কমন নিতে পারি। আমরা চাইলে কমন নিতে পারি, কি কমন নিতে পারি, এখানে দেখো n-1 আর নিচে n-r-1 সেম। এই পাশেও কিন্তু এই জিনিসটা আছে। তাহলে দুইটা থেকে আমরা একটা কমন নিয়ে নিলাম। কমন নিলে বাম পাশে কিচ্ছু থাকে না, এই জন্য 1 থাকে, তারপরে প্লাস, এখানে আর মাঝখানে আছে মানে উপরে আছে, আর নিচে n-r। তারপর এখানে বাম পাশে যা আছে তাই, এখানে একটা লসাগু হবে, লসাগু n-r। n-r লসাগু হইলে 1 এর সাথে গুণ করলে n-r, তারপরে প্লাস এ পাশে আর, তাহলে মাইনাস প্লাসে আর কাটাকাটি হয়ে যায়, শুধু n থাকে উপরে। তো এটা কিন্তু গুণ আকারে আছে, তাহলে উপরে উপরে গুণ হবে, নিচে নিচে গুণ হবে। উপরে গুণ করলে n × n-1, আর নিচে গুণ করলে n-r, n-r-1। আচ্ছা, তো এইটার পরিবর্তে আমি লিখেছি n ফ্যাক্টোরিয়াল, লেখা যায় তো। এটার পরিবর্তে লেখা যায় n ফ্যাক্টোরিয়াল, কারণ কি n ফ্যাক্টোরিয়াল ভাঙলে n × n-1 পাওয়া যায়। আবার এইটার পরিবর্তে আমি লিখতে পারি যে n-r ফ্যাক্টোরিয়াল। এটা পরিবর্তে লিখতে পারি n-r ফ্যাক্টোরিয়াল। এখানে n-r ফ্যাক্টোরিয়াল। n-r ভাঙলে কি পাওয়া যায়, আগে n-r লিখে নিবা, এরপরে n-r-1 ফ্যাক্টোরিয়াল। তার মানে এইটার পরিবর্তে n-r ফ্যাক্টোরিয়াল লেখা যায়। তো আমরা নিচে লিখবো n-r ফ্যাক্টোরিয়াল, উপরে n ফ্যাক্টোরিয়াল, আর নিচে n-r ফ্যাক্টোরিয়াল। তো এইটার মানেই তো npr, এটার মানেই তো npr। উপরে n ফ্যাক্টোরিয়াল আর নিচে হলো n-r ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা কিসের সূত্র, npr এর সূত্র, কারণ npr-টাকে ভাঙলেই তো এটা পাওয়া যায়। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইডে ছিল npr। তাহলে এই অঙ্কটা বলে দিচ্ছি, পরীক্ষায় আসবে আসবে আসবে। মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ভিডিও দেওয়ার পরে আবারও দেখবা, কয়েকবার দেখবা, খাতায় প্র্যাকটিস করবে, এটা আসবে।
এই অঙ্কটা 18 নম্বরটা দেখে বলো তো এটা পারমুটেশন না কম্বিনেশন, আমি একটু দেখতে চাই যে পারমুটেশন কম্বিনেশন চিনতে পারো কিনা। আমি কিভাবে বুঝবো যে এটা পারমুটেশন না কম্বিনেশন অঙ্ক? এটা কিসের অঙ্ক আমাকে একটু কমেন্টস করে জানাও তো দেখি, যারা ক্লাস করতেছো। এই অঙ্কটা কি পারমুটেশনের নাকি কম্বিনেশনের? কমেন্টস করো। সবাই একটু কমেন্টস করি, এটা পারমুটেশন নাকি কম্বিনেশন। মেহরুন্নেসা জিজ্ঞেস করেছে মার্কেটিং ডিপার্টমেন্টে আসবে, হ্যাঁ মার্কেটিং এ আসবে। আচ্ছা, ফাহিম বলেছে এটা কম্বিনেশনের অঙ্ক, সুমাইয়া বলেছে কম্বিনেশন, আল মামুন বলেছে কম্বিনেশন, কণিকা বলেছে কম্বিনেশন, ইকবাল কম্বিনেশন, প্রলয় বলেছে কম্বিনেশন, তিশা, দীপ কম্বিনেশন। ওকে, ভেরি গুড, সবাই বুঝতে পেরেছে কম্বিনেশন। কারণ পারমুটেশনের অঙ্কগুলো হচ্ছে ওয়ার্ডের অঙ্ক আসে, এটা কম্বিনেশন। বলছে ফ্রম 6 বয়েজ অ্যান্ড 4 গার্লস, মানে 6 জন বালক আর 4 জন বালিকা। এরপরে বলছে 5 আর টু বি সিলেক্টেড ফর অ্যাডমিশন ফর এ পার্টিকুলার কোর্স। 5 জনকে সিলেক্ট করা হবে। 5 আর টু বি সিলেক্টেড, 6 জন ছেলে আর 4 জন মেয়ে, মোট 10 জন আছে। 10 জনের মধ্যে থেকে 5 জন সিলেক্ট করা হবে। কিসের জন্য? ফর অ্যাডমিশন ফর এ পার্টিকুলার কোর্স। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দিস বি ডান ইফ দেয়ার মাস্ট বি এক্স্যাক্টলি 2 গার্লস? কতভাবে তুমি এই 5 জন সিলেক্ট করতে পারবা যদি এর মধ্যে দুইজন, মাস্ট 2 জন মেয়ে থাকতে হবে, মাস্ট 2 জন গার্ল থাকতেই হবে। তুমি 5 জনকে সিলেক্ট করো কিন্তু এর মধ্যে 2 জন গার্লস থাকতেই হবে, মানে ফিক্সড 2 জন গার্লস হচ্ছে ফিক্সড থাকবেই। তাহলে আমরা বয়েজ আছে 6 জন আর গার্লস আছে 4 জন লিখে নিলাম। তো আমি যদি গার্লস 2 জন ফিক্সড করি, তার মানে বয়েজ তো 3 জন, এর বেশিও নেওয়া যাবে না কমও নেওয়া যাবে না। আমি যদি গার্লস সিলেক্ট করে ফেলি যে 2 জন গার্লস থাকবেই, তাহলে বয়েজ তো 3 জনের বেশি নেওয়াই যাবে না। তাহলে এর বাইরে আর কোনো কিছু করা যাচ্ছে না, কারণ গার্লস ফিক্সড। গার্লস যদি ফিক্সড না হইতো তাহলে কি করতাম? তাহলে আমি তখন বয়েজ 4 জন নিয়ে মেয়ে 1 জন নিতে পারতাম, বা বয়েজ 5 জন নিয়ে মেয়ে 0 নিতে পারতাম। অথবা উল্টা যদি করতাম তাহলে সেক্ষেত্রে বয়েজ নিতাম 2 জন, গার্লস নিতাম তোমার হলো 3 জন, মানে অনেকভাবে লেখা যেত, অনেক অপশন ছিল। কিন্তু যেহেতু বলে দিয়েছে যে গার্লস 2 জনই নিতে হবে, তাহলে একটাই। তাহলে আমরা সূত্র করব 6 জন থেকে কয়জন নিলাম? 3 জন, তাহলে 6C3। আর এখানে 4 জন থেকে 2 জন, তাহলে 4C2। মাঝখানে গুণ চিহ্ন ক্যালকুলেশন করলে 120 হয়ে। এটা বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করি সবাই। বুঝতে পেরেছো কিনা সবাই একটু কমেন্টস করে জানাও। বা তোমার কি মনে হচ্ছে যে এখানে কি আর কোনো কিছু হতে পারে? যেহেতু ফার্স্ট ইয়ারদের পরীক্ষা শেষ, সেকেন্ড ইয়ারদের পরীক্ষা সামনে আছে, তো সেকেন্ড ইয়ারদের জন্য ম্যারাথন ক্লাস আরো কয়েকটা নিব আমি। সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারদের জন্য আরো কয়েকটা ম্যারাথন ক্লাস নিব ম্যাথের, হ্যাঁ। আমি নোটিশ দিয়ে জানাই দিব কবে কবে নিব। ওকে, বুঝতে পেরেছেন। এটা আর একটা মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক।
19 নাম্বারটা পারা যাবে? দেখেন তো 19 নাম্বারটা, অঙ্কটা পড়ে দেখেন, বাসায় করবেন এটা, দেখেন অঙ্ক পারবেন কিনা। যখন আমি কম্বিনেশনের অঙ্ক করব, মাঝখানে গুণ চিহ্ন হবে, হ্যাঁ। এই যে মোহনার কথা বলছি, মোহনা প্রশ্ন করেছো, কম্বিনেশনের অঙ্ক করলে মাঝখানে কি চিহ্ন হবে? গুণ চিহ্ন হবে। কিন্তু যখন আমাদের ধাপ একাধিক হবে, যেমন ধরো এই যে মাঝখানে গুণ চিহ্ন দিছি, কিন্তু যদি আমাদের আরো থাকতো, মনে করো যে 5C2 × 3C2, যদি এরকম হইতো, মাঝখানে গুণ চিহ্ন, কিন্তু এই দুইটা ধাপের মাঝখানে যোগ চিহ্ন বসে। মানে অপশনাল, মানে অল্টারনেটিভ যতগুলো অপশন হবে তার মাঝখানে যোগ চিহ্ন। ঠিক আছে, এটা মাথায় রাখবা। যদি আরো আরেকটা আসতো, মনে করো যে 5C1 × 3C2, মাঝখানে যোগ চিহ্ন। ঠিক আছে, এই জায়গায় মাঝখানে যোগ চিহ্ন হবে, যতগুলো অল্টারনেটিভ অপশন আসবে সবগুলোর মাঝখানে যোগ চিহ্ন হবে। ওকে। তাহলে 19 মোস্ট ইম্পর্টেন্ট, বাসায় ট্রাই করবা। 20 বাসায় ট্রাই করবা। আমি ইম্পর্টেন্ট অঙ্কগুলো একটু বলে দিচ্ছি। এই যে 21 মোস্ট ইম্পর্টেন্ট, 22 ইম্পর্টেন্ট, 26 এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, কম্বিনেশনের একটা প্রমাণ করাবো, কম্বিনেশনের প্রমাণ দরকার একটা। আচ্ছা, এখানে মনে হচ্ছে কম্বিনেশনের ওরকম অঙ্ক দেওয়া নাই, তুমি এটা তাহলে বাসায় একটু করে নিবা কম্বিনেশনের প্রমাণ। ঠিক আছে, পারমুটেশনের একটা দেখা দিলাম, কম্বিনেশনেরটা বাসায় করে ফেলবা। তো এই যে নিয়মের অঙ্কগুলো করাইলাম, পরীক্ষায় আসলে এখান থেকেই আসবে। আচ্ছা, ম্যাট্রিক্সের ইনভার্স মেথডটা করে দিতে বলেছিলে, ইনভার্স মেথডটা আমি একটু দেখাই দিব। আচ্ছা দেখো, এই অঙ্কটা হচ্ছে ইনভার্স মেথডের অঙ্ক। এই অঙ্কটা হচ্ছে ইনভার্স মেথড, এটার নাম দিয়েছে দেখো ম্যাট্রিক্স মেথড। তো অঙ্কের মধ্যে ম্যাট্রিক্স মেথড, ইনভার্স মেথড বা রিভার্স মেথড যাই আসুক না কেন, সবগুলো কিন্তু ইনভার্স মেথডেরই অঙ্ক। ঠিক আছে, এটা মাথায় রাখবা। যদি বলে ক্রেমার মেথড, তখন শুধু ক্রেমার। ফাল্গুনি জিজ্ঞেস করেছে থিওরি কি কি পড়বো। ফাল্গুনি, আমি প্রথম দিকে বলে দিছি তো ক্লাসের শুরুতে, আমি ক্লাসটা শেষ করে দিলে তখন ভিডিওটা একটু রিকল করে নিয়ে থিওরিগুলো একটু দেখে নিও, কি কি থিওরি বলেছি। আচ্ছা। ওকে, আমরা ইনভার্স মেথডের একটা অঙ্ক শিখবো। ইনভার্স মেথডের অঙ্কগুলো এরকম সমীকরণ আকারে দেওয়া থাকে, এরকম সমীকরণ আকারে দেওয়া থাকে, তোমাকে ইনভার্স মেথড করতে হবে। এখন ভাইয়া আমার যদি অঙ্কে কিছু না বলা থাকে তাহলে ইনভার্স মেথডে করবা।
কিছু না বলা থাকলে ইনভার্স মেথড, আর ক্রেমার মেথড বলা থাকলে ক্রেমার মেথড। আমরা লাস্ট ক্লাসে ক্রেমার শিখেছিলাম, আজকে ইনভার্সটা একটু দেখাই দিব ম্যাট্রিক্সের। তো দেখো এরকম অঙ্ক দেওয়া আছে, আগে আমাকে ম্যাট্রিক্স আকারে সাজাইতে হবে। হ্যাঁ, সমীকরণটা আগে কি করতে হবে, ম্যাট্রিক্স আকারে সাজাইতে হবে। যেমন মনে করো এখানে এক্স এর সাথে কোনো সংখ্যা নাই, তার মানে আমি ধরে নিব ওয়ান। ওয়াই এর সাথে কোনো সংখ্যা নাই, ওয়ান। জেড এর সাথে কোনো সংখ্যা নাই, ওয়ান। এখানে এক্স এর সাথে কোনো সংখ্যা নাই, ওয়ান। ওয়াই এর সাথে কি আছে, টু আছে, তাহলে টু। জেড এর সাথে থ্রি। এখানে এক্স এর সাথে কিছু নাই, ওয়ান। ওয়াই এর সাথে থ্রি, জেড এর সাথে ফোর। ঠিক আছে, বসা দিলাম। এখানে একটা চলক আছে এক্স ওয়াই জেড। একটা চলক হলো এক্স ওয়াই জেড। আর এটা জিজ্ঞেস করেছে ভাই ক্রেমারটাও দেখাই দিন। ক্রেমারটা লাস্ট ক্লাসে করাই দিছি, লাস্ট ক্লাসের ভিডিও দেখলে ক্রেমার পাবা, অর্থাৎ ম্যারাথন ক্লাস 5 মনে হয়, হ্যাঁ ওইটা দেখলে পাবা। তাহলে আমরা এখানে তিনটা চলক ছিল এক্স ওয়াই জেড, এই এক্স ওয়াই জেড কে আমরা একটা ম্যাট্রিক্স আকারে লিখলাম, আর সমান চিহ্ন ডান পাশে ছিল 7, 16, 22। সো এটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স করেছি। তাহলে এখানে তিনটা ম্যাট্রিক্স করে ফেলেছি। কি কি? একটা হচ্ছে যে আম, যে সহগগুলো ছিল, সহগগুলো দিয়ে, তারপরে এক্স ওয়াই জেড চলকগুলো দিয়ে, আর সমান চিহ্ন ডান পাশে যেটা ছিল এটা নিয়ে আমরা একটা ম্যাট্রিক্স করে ফেলেছি। ঠিক আছে, প্রথম ম্যাট্রিক্সটাকে আমরা এ ধরেছি, দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে এক্স ধরেছি, আর তৃতীয় ম্যাট্রিক্সটাকে বি ধরেছি। প্রথম ম্যাট্রিক্সটাকে এ, দ্বিতীয় ম্যাট্রিক্সটাকে এক্স, তৃতীয় ম্যাট্রিক্সটাকে বি। তুমি চাইলে এবিসিও ধরতে পারো, কোনো সমস্যা নাই। তুমি যদি মনে করো যে ভাইয়া আমি এর পরে এইটারে বি ধরবো, আমি এইটারে ধরবো সি, যে প্রথমটা এ পরেরটা বি তারপরেরটা সি, কোনো সমস্যা নেই, ধরো এবিসি। তো এ আর বি গুণ আকারে আছে, তাহলে এ ম্যাট্রিক্স আর বি ম্যাট্রিক্স দুইটা পাশাপাশি আছে না, গুণ আকারে, সমান সমান সি। তাহলে আমরা লিখতে পারি না যে এ গুণ বি সমান সমান সি। এটাকে যদি ওই পাশে পাঠাই দিই তাহলে ভাগ হয়ে যাবে, সি ডিভাইডেড এ। এবার আমরা চাইলে এটাকে গুণ আকারে লিখে পাওয়ার -1 দিতে পারি। যখন আমরা ভাগ থেকে কোনো সংখ্যাকে গুণ আকারে নিব তখন পাওয়ার -1 দিতে হয়। ভাগ থেকে গুণ আকারে গেলে পাওয়ার -1, এটা মাথায় রেখো, ভাগ থেকে গুণ আকারে গেলে পাওয়ার -1। এখন বি এর মান আমরা জানি, সি এর মানও জানি। বি এর মান কোনটা, বি এর মান হচ্ছে এই যে মাঝখানেটা এক্স ওয়াই জেড, আর সি এর মান কোনটা, এই যে 7, 16, 22। কিন্তু আমি a⁻1, অর্থাৎ এটাকে আমরা বলছি ইনভার্স, -1 থাকলে এটাকে আমরা বলছি ইনভার্স। এই এ ইনভার্সের মান আমরা জানি না। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে এ ইনভার্সের মানটা বের করা। তো আমি একটা সূত্র লিখবো, এ ইনভার্স বের করার সূত্র 1/ডিটারমিনেট এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ। এটা হলো সূত্র 1/ডিটারমিনেটে। তা আগে ডিটারমিনেটটা বের করি, তারপরে অ্যাডজয়েন্ট বের করব। তো ডিটারমিনেট আমরা আগের ক্লাসে শিখেছিলাম, প্লাস মাইনাস প্লাস দিয়ে করতে হয়। এখানে -1 আসছে, ডিটারমিনেট -1 আসছে। এখন আমাকে অ্যাডজয়েন্ট করতে হবে, অ্যাডজয়েন্ট অফ এ। তো অ্যাডজয়েন্ট অফ এ করতে গেলে আমাকে কি করতে হবে, কো ফ্যাক্টর করা লাগবে। কো ফ্যাক্টর করে তাকে ট্রান্সপোজ করতে হবে। কো ফ্যাক্টর করে সারিকে কলাম, কলামকে সারি করে ট্রান্সপোজ করতে হবে, তাহলে তাহলে তুমি অ্যাডজয়েন্ট পেয়ে যাবা। তো কো ফ্যাক্টর কিভাবে করে, কো ফ্যাক্টর করার নিয়ম হচ্ছে যে প্লাস মাইনাস প্লাস, এরপরে দিবা হচ্ছে মাইনাস প্লাস মাইনাস, এরপরে আবার প্লাস মাইনাস প্লাস। আমি একটু ডান পাশে শিখাই দিই। হ্যাঁ, ধরো এই অঙ্কটাকে আমরা কো ফ্যাক্টর করব। তাহলে কো ফ্যাক্টর করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এই চিহ্ন দিতে হবে, প্লাস মাইনাস তারপর আবার প্লাস, এরপরে দিবা মাইনাস প্লাস মাইনাস, তারপরে আবার দিবা প্লাস মাইনাস প্লাস, এরপরে এখানে একটা ম্যাট্রিক্স, তারপরে এখানে একটা ম্যাট্রিক্স, তারপরে এখানে একটা ম্যাট্রিক্স। এভাবে প্রত্যেকটা একটা একটা করে ম্যাট্রিক্স বসায় দিবা, ম্যাট্রিক্স না সরি ডিটারমিনেট, আর লাস্টে দিয়ে একটা বড় করে ডিটারমিনেট দিয়ে দিবা। এই, এবার মান কিভাবে বসাবা দেখো। প্রথমে এই ওয়ান বরাবর সারিও বাদ, কলামও বাদ। তাহলে কি থাকলো, 2, 3, 3, 4। আমরা এই মাঝখানে লিখবো 2, 3, এখানে লিখবো 2, 3, 3, 4। এরপরে এরপরে এই সেকেন্ড ওয়ান বরাবর সারি বাদ, কলাম বাদ। তাহলে আমাদের থাকে 1, 3, 1, 4। এর মধ্যে লিখবো 1, 3, 1, 4।
তারপরে আমাদের 3 নাম্বারটা কি, এই ওয়ান, এই ওয়ান বরাবর সারি বাদ দাও, কলাম বাদ দাও, তাহলে থাকে 1 2 1 3, 1 2 1 3। তাহলে আমাদের প্রথম সারির কাজ শেষ। এবার দ্বিতীয় সারি, এই ওয়ান বরাবর সারি বাদ দাও, এই ওয়ান বরাবর কলামও বাদ দাও, তাহলে 1 1 3 4। এখানে লিখবো 1 1 3 4। এভাবে প্রত্যেকটা দেখো আমি এখানে কমপ্লিট করেছি। এরপর কিছু না, আড়াআড়ি গুণ। এই আড়াআড়ি গুণ, 4 দোকানে 8 আর 3 তিরিখে 9, তাহলে 4 দোকানে 8 আর 3 তিরিখে 9, আর মাঝখানে অলওয়েজ মাইনাস চিহ্ন। তাহলে 8 থেকে 9 বিয়োগ করলে কত হয়? -1। সেম ভাবে এটা করবা, 4 একে 4, 3 একে 3, মাঝখানে মাইনাস চিহ্ন। তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1, আর এই যে সামনে মাইনাস আছে তাহলে -1। এইভাবে আমরা যোগ বিয়োগ করে এটা বসাইছি। এবার এটা তো কো ফ্যাক্টর করলাম, এবার ট্রান্সপোজ করতে হবে। ট্রান্সপোজ কেমনে করে? এই যে সারি আছে না, এটাকে কলাম করে লিখতে হয়। এই যে সারি আছে না, এটাকে কলাম করে লিখতে হয়। এই যে সারি আছে, এটাকে কলাম করে লিখতে হয়। তো দেখো এখানে লিখেছি প্রথম সারিটাকে যে 1 -1 -1 1, এই যে -1 -1 কলাম করে লিখেছি, পরের সারিটাকে কলাম করে, তারপরের সারিটাকে কলাম করে। যখন আমি কো ফ্যাক্টরকে ট্রান্সপোজ করব তখন পাওয়া যাবে অ্যাডজয়েন্ট। তার মানে আমাকে যে অ্যাডজয়েন্ট বের করতে বলেছিল অঙ্কের মধ্যে, যে অ্যাডজয়েন্ট অফ এ বের করো, এই অ্যাডজয়েন্ট অফ এ বের করতে গেলে আমাকে কো ফ্যাক্টর করে তারপরে সেটাকে ট্রান্সপোজ করলে তারপরে আমরা অ্যাডজয়েন্ট পেয়ে যাব। তাহলে এই সূত্র অনুসারে আমি যদি মান বসাই, 1/ডিটারমিনেট এ, ডিটারমিনেট এর মান বেরিয়েছিল -1, আর এইটা হলো অ্যাডজয়েন্টের মান, মান বসানো শেষ। এখন আমাদের মনে আছে ওই যে সূত্রটা, বি সমান সমান সি ইন্টু এ ইনভার্স। আমরা এতক্ষণ তো এই এ ইনভার্সের মান বের করলাম। এ ইনভার্সের মান হচ্ছে এই যে 1/-1, তারপরে এই যে -1 -1 1, তারপরে -1 3 -2, এরপর হচ্ছে 1 -2 1। এই হচ্ছে আমার এ ইনভার্সের মান। এখন এই বি এর মান বসাবো, সি এর মান বসাবো। তো বি এর মানটা এখন বসায় নাই, দেখো এ ইনভার্সের মান বসাইছি আর সি এর মানটা বসাইছি। এখন এ ইনভার্স আর সি আমি গুণ করে নিব। কিভাবে গুণ হয়? এই প্রথম ম্যাট্রিক্সের সারি, পরের ম্যাট্রিক্সের কলাম, 1 এর সাথে 7, 1 এর সাথে 16, আর -1 এর সাথে 22। 1 এর সাথে 7, 1 এর সাথে 16, -1 এর সাথে 22। আবার পরের সারি দিয়ে গুণ করো, 1 এর সাথে 7, -3 এর সাথে 16, 2 এর সাথে 22। এভাবে গুণ করে তারপরে এই সবগুলো যোগ করো, 1 হয়। এখানে সবগুলো যোগ করো, 3 হয়। এখানে সবগুলো যোগ করো, 3 হয়। তাহলে এই পাশে কি ছিল? XY Z। তাহলে এক্স এর মান হচ্ছে 1, ওয়াই এর মান 3, জেড এর মান হচ্ছে 3। এভাবে আমরা অ্যান্সার লিখে দিতে পারি। তো এটা হচ্ছে আমাদের ইনভার্স মেথডের অঙ্ক। ভিডিও দেওয়ার পরে আবার প্রথম থেকে দেখে নিবা, কারণ এই একটা অঙ্ক শিখলে ইনভার্স মেথডের যত অঙ্ক আছে তুমি একা একাই অ্যান্সার করতে পারবা। যারা আমাদের পেইড ব্যাচে আছো তাদের কাছে নিশ্চয়ই সব পিডিএফ গুলো একসাথে আছে, কারণ পেইড ব্যাচের গ্রুপে আমাদের পিডিএফ গুলো দেওয়া আছে। তো যারা পেইড ব্যাচের স্টুডেন্ট তাদের তো পিডিএফ সবগুলো আছে। যারা পেইড ব্যাচের না, তারা আমার ওই টাইমলাইন থেকে যে পিডিএফ, যে ছবিগুলো আমি দিয়েছি ওগুলো দেখে নিতে পারবা। তানভীর স্যার নামে যেই পেজটা দিয়েছি ওইটাতে, এবং ফলো দিয়ে রাখো। তাহলে নেক্সট ম্যারাথন ক্লাস যেদিন নিব তুমি নোটিফিকেশন পেয়ে যাবা ওখান থেকে। ইনভার্স মেথড একটা, ক্রেমার মেথড একটা, দুইটা অঙ্ক আসতে পারে, হ্যাঁ। তো প্রথম দিকে যারা মিস করেছো, মানে পরে যারা জয়েন করেছো তাদেরকে বলে দিচ্ছি যে আমরা প্রথম দিকে আলোচনা করেছি যে কোন কোন অঙ্কগুলো কোন কোন চ্যাপ্টার থেকে আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো সেইগুলো একটু দেখে নিও, ঠিক আছে। ওকে। বুঝতে পেরেছো কিনা একটু কমেন্টস করে দিও, বুঝতে পেরেছো কিনা। আর তোমরা সেকেন্ড ইয়ার নাকি ফার্স্ট ইয়ার কারা ক্লাস করতেছো, কোন ডিপার্টমেন্ট, একটু জানাও। যদি 7 কলেজ হও তাহলে লিখবা 7 কলেজ সেকেন্ড ইয়ার এই ডিপার্টমেন্ট। যদি ন্যাশনাল হও তাহলে লিখবা যে ন্যাশনাল ডিপার্টমেন্টের নাম লিখবা, কোন ইয়ার সেটা লিখবা। একটু কমেন্টস করে জানাও তো, আমি একটু দেখি যে কারা কারা
কোন ডিপার্টমেন্ট থেকে ক্লাস করতেছো? ঠিক আছে, যেগুলো বললাম তাহলে এগুলো করে ফেলো ইনশাল্লাহ। পরীক্ষায় শীটের বাইরে তেমন একটা আসে না ইনশাল্লাহ, প্রতি বছরই আমাদের শীট থেকে কমন আসে। তো তোমরা শীটের অঙ্কগুলো ভালো করে করবা। দেখবা যে কিছু কিছু অঙ্ক আছে একদম বিবিএশনের শীট থেকে হুবহু কমন চলে আসছে। তো এরকম আসে প্রতি বছরই। তো ইনশাল্লাহ এবারও আসবে। তো তোমরা একটু ভালো করে প্রিপারেশন নাও। ম্যাথে কিন্তু ভুল হইলে মার্কস দিতে চায় না, ঠিক আছে? হইলে ফুল মার্কস, না হইলে মার্কস দিতে চায় না, জিরো দিয়ে দেয়। তো এই জন্য একটু সিরিয়াসলি দিবা, ঠিক আছে? তো ঠিক আছে, নেক্সট ম্যারাথন ক্লাস যেদিন নিব নোটিশ দিয়ে দিব। আমরা আজকের মতো শেষ করে দিচ্ছি। অনেকেই এখন আর ইয়েতে নাই, লাইভ ক্লাস করছো, অনেক কমে গেছে সংখ্যা। তো আশা করছি তোমরা বাসায় একটু প্রিপারেশন নিতে থাকো ইনশাল্লাহ। কালকের পরীক্ষাটা ভালো করে দাও যাদের পরীক্ষা আছে। আর যাদের পরীক্ষা নাই তারা তোমরা টুকটুক করে প্র্যাকটিস করতে থাকো ইনশাল্লাহ। আমরা নেক্সট ম্যারাথন ক্লাস যেদিন নিব সেদিন বাকি অঙ্কগুলো আমরা ইনশাল্লাহ করাবো, ঠিক আছে? তো ঠিক আছে, আজকে শেষ করে দিচ্ছি তাহলে। সবাই ভালো থাকো। আর ওই যে পেজটা দিয়েছিলাম পেজটাতে একটু ফলো দিয়ে রাখো, কারণ ওই পেজটাতে আমি ইনফরমেশন দিব তোমাদের বলেছিলাম। তো পেজটাতে যারা ফলো দিয়ে রাখো নাই, তানভীর স্যার নামে যেটা আছে, ওটাতে একটু ফলো দিয়ে রাখলে আমি ওইখানে তোমাদের জন্য ক্লাস ক্লাস কবে হবে না হবে পিডিএফ ফাইল টাইলগুলো আমি এখানে দেওয়ার চেষ্টা করবো। সো এই যে তানভীর স্যার নামে যে পেজটা আছে, এটাতে একটু সবাই ফলো দিয়ে রাখো, ঠিক আছে? ইনশাল্লাহ দেখা হবে তাহলে নেক্সট ক্লাসে। তোমরা শেয়ার করো না, শেয়ার করে দিবা। ফ্রেন্ড সার্কেলের গ্রুপে একটু শেয়ার করে দিবা, টাইম লাইন একটু শেয়ার করে রাখবা, যাতে যে কোনো সময় ক্লাস খুঁজলে তুমি পেয়ে যাও, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।